শুভেচ্ছা। মাছরাঙার সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান প্রাসঙ্গিকে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি নুরুন নাহার বিলি। আমাদের দৈনন্দিন জীবনে সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় যা কিছুই প্রাসঙ্গিক তা নিয়ে আমরা আলোচনা করি আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুগ্ম আহ্বায়ক মনির আশরাবিন। কেমন আছেন আপনি? ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? জি, আমরা আসলে প্রাসঙ্গিক বিষয়ে বেশি আলোচনা করে থাকি, যেহেতু দেশে একটা বড় গণ অভ্যুত্থান এবং তারপরে একটা নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ, তাও 2 মাস পার হয়ে গেল সরকারের। তো আপনারা এখন জোটবদ্ধভাবে সংসদের বিরোধী দল, সেই হিসেবে আসলে সব মিলিয়ে আপনাদের মূল্যায়নটা কি কেমন হচ্ছে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা। আসলে সরকারের আমি যদি বলি এই নির্বাচনটা এবং নির্বাচন পরবর্তী সময়ে আমরা যে সময়ের মধ্যে দিয়ে আসছি, এখানে আসলে প্রথমে আমি একটু ইতিবাচক বিষয় বলি। সেটা হচ্ছে যে এই নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ে আমরা কিন্তু একটা রাজনৈতিক সৌহার্দ্য এবং সম্প্রীতির একটা চিত্র দেখেছি, যেটা আমরা গত 17 বছর দেখিনি। সেটা একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে আমাদের বিরোধী দল বলেন এবং সরকারি দল হলে সরকারি দলের ক্ষেত্রে যেরকম আমরা আসলে একটা জেস্টার এতদিন দেখেছি, যে সেখানে আসলে যে অস্ত্রের ঝনঝনানি এবং একটা নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে এসেছি এবং আমরা প্রথমবারের মতো যেটা দেখছি সেটা হচ্ছে সংসদটা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু সংসদটা খুব আগ্রহ ভরে দেখছে। এটি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে সংসদে আমরা বিতর্ক করবার একটা সিচুয়েশন তৈরি করতে পেরেছি, যে তর্ক বিতর্ক যাই হোক, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এই সরকার গঠনের পরে একটা সরকারি দল পেয়েছি এবং একটা শক্ত বিরোধী দলও পেয়েছি। সেখানে একটা তর্ক বিতর্কের মাধ্যমে আমরা একটা রাজনৈতিক একটা চিত্র দেখছি, যেটা কিন্তু আমরা গত 17 বছর সেটা অনুপস্থিত আমরা দেখেছি। শক্ত কোনো বিরোধী দল দেখিনি। এবং এই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে, যেহেতু 2 মাস আসলে দিস ইজ ভেরি আর্লি টু প্রেডিক্ট, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো আসলে আমাদের পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে, আমরা সংসদে বিরোধী দল হিসেবে আমাদের কিছু তো আক্ষেপের জায়গা আছে, যেটা আমরা আসলে সরকারকে দেখতে চেয়েছিলাম যে জায়গাটাতে, সেখানে তো আসলে আমরা দেখতে পাইনি। কারণ 5 আগস্ট পরবর্তী সময় আমরা যে একটা কমিটমেন্টের মধ্যে দিয়ে এই রাজনৈতিক দলগুলো গেছে, আমরা জানি যে ঐকমত্য কমিশনে আমরা প্রায় দীর্ঘ আলোচনা করেছি, সেই আলোচনার সংস্কার প্রসঙ্গে, এবং এই জায়গাতে একটা রাজনৈতিক 31টিরও বেশি রাজনৈতিক দল তারা এক ধরনের রাজনৈতিক কমিটমেন্টের মধ্যে দিয়ে এসছে। কিন্তু আমরা দেখলাম, খুবই দুঃখজনক হলেও সত্য, যে প্রথম অধিবেশনের প্রথম দিনেই, যেদিন আসলে শপথ নেওয়ার কথা, সেদিনই আমরা দেখলাম যে জনগণের সাথে যে কমিটমেন্ট, এই গণভোটের মাধ্যমে আসলে জনগণ যে 2টি ক্ষমতা আসলে এই সরকার দলকে দিয়েছে, একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট পাওয়ার এবং আরেকটি তো সংসদ হিসেবে তারা তো শপথ নিয়েছেন, কিন্তু তারা সংবিধান সংস্কার যে সভা, সেটার কিন্তু শপথ নিলেন না। সেটির মাধ্যমে এক ধরনের হতাশা সাধারণ জনগণের মধ্যে, এবং পরবর্তীতে আসলে আমাদের সরকারি দলের বেশ কিছু বক্তব্য সেই জায়গা, মানে যদি বলি যে খুব দায়িত্বশীল অবস্থান থেকে কিছু বক্তব্য, যেখানে আসলে গণভোট এবং জুলাই জাতীয় সনদ নিয়ে আসলে কিছু মানে দায়িত্বশীল জায়গা থেকে খুবই অদায়িত্বশীল বক্তব্য, সেগুলো আমাদের আসলে হতাশ করেছে। এবং একটা বৈশ্বিক পরিস্থিতি যেটা চলছে, যেটা একটা যুদ্ধাবস্থা চলছে, সেটার একটা বড় অসুবিধার মধ্যে তো বাংলাদেশও আছে, জ্বালানি সংকট। এবং এখানেও আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে অনেক ক্ষেত্রে অস্বীকার করবার একটা রাজনীতি, যে না সব ঠিক আছে, কিন্তু সব তো আসলে ঠিক থাকার কথা না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে ইতিবাচক এবং নেতিবাচক বিষয়ই আছে, এবং সরকারের পক্ষ থেকে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন, খুব দ্রুততম সময়ের মধ্যে কিছু প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন, তাদের ইশতেহারের প্রতিশ্রুতি, যেমন ফ্যামিলি কার্ড থেকে শুরু করে ওনারা ইশতেহারে যেই জিনিসগুলো খুব চমক হিসেবে নিয়ে আসছিল, সেগুলো বাস্তবায়নের একটা বড় জায়গা ওনারা দেখাচ্ছেন, সেটা খানিকটা ইতিবাচক অবশ্যই। কিন্তু এখানে আসলে পুরোপুরিভাবে আসলে সাধারণ জনগণের ভাগ্যের কতটুকু পরিবর্তন হলো, আপনারা কি যেরকম ভূমিকাটা রাখা দরকার ছিল একটা শক্ত বিরোধী দল হিসেবে সংসদে, যেমন কিছু আক্ষেপের কথা তো বললেনই, সেগুলো কি রাখতে পারছেন মনে হচ্ছে? কারণ পরিষদ নিয়ে তো আসলে সেভাবে চাপ তৈরি করা যায়নি। যে কমিটি গঠনের কথা বলা হয়েছিল, যে একটা কমিটি গঠন করা হোক পরিষদ গঠনের আগে, সেই কমিটিও আমরা দেখলাম এখনো পর্যন্ত গঠন হয়নি। তো দেখেন, এখানে আসলে আমি যেটা মনে করি যে এনসিপির পক্ষ থেকে আমাদের যে 6 জন
এমপি আছেন, সাংসদ আছেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে বিরোধিতা এবং যৌক্তিক জায়গা থেকে বিরোধিতা, এবং আমরা যদি বলি যে শুধু তারা সংসদের ভেতরে তারা এক ধরনের দায়িত্ব পালন করছেন, এবং আমরা যারা এনসিপির যারা আমরা গণমাধ্যমে কথা বলি এবং টকশোতে কথা বলি, এবং আমরা যদি বলি মাঠের কর্মসূচির মাধ্যমে, এবং আপনি জানেন যে 11 দলীয় জোটেরও কিন্তু কিছু কম্বাইন কর্মসূচি এখন হচ্ছে এই সংস্কারের বিষয়টি নিয়ে, গণমিছিল, লিফলেট বিতরণ, এবং সেটা তো চলছেই। এবং তাছাড়াও এনসিপির পক্ষ থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই গণভোটের বিষয় এবং এই জায়গা থেকে একটা মানে সিভিল সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন মানুষ যারা আছেন সোসাইটিতে, যারা আসলে এটাকে একটা প্রতারণা মনে করে, যে গণভোটটাকে অস্বীকার করবার যে একটা রাজনীতি বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে, যেটা খুবই দুঃখজনক, সেই জায়গা থেকে কিন্তু আমরা এক ধরনের সামাজিকভাবে একটা আন্দোলনের মতো গড়ে তুলেছি, এবং আমাদের এই জায়গা থেকে আমাদের যে পরিকল্পনা আছে এটা আমরা একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত নিয়ে যাব। আচ্ছা, একটু বলি, বিএনপি ঐকমত্য কমিশনে আমরাও ছিলাম, আমরা কভার করেছি, দেখেছি অনেক বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল, এবং দেখা যাচ্ছে তারা যে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল সেই বিষয়গুলো নিয়েই কথা বলছে, যে তারা আগে থেকে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেজন্য তারা এটা বাস্তবায়নের পথে হাঁটবে না। আর যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, তো প্রত্যেকটি বিষয়ে যে তারা তাদের ওই টার্মস গুলো টেনে আনছে, তো এটা তো আগেই জানা ছিল যে যখন তারা সরকার গঠন করবে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো নিয়ে আসবে। সেক্ষেত্রে আপনাদের কেন অবিশ্বাসের জায়গাটা আসলে তৈরি হচ্ছে? দেখেন, নোট অফ ডিসেন্ট দিয়েছে আসলে জুলাই সনদের বিভিন্ন ইস্যুতে, কিন্তু দেখেন এখানে বিএনপি যখন আসলে তর্ক আরম্ভ করছে, তাদের এই তর্কের মধ্যে একটা চাতুরি আছে। চাতুরিটা কোন জায়গায়? তারা জুলাই সনদ নিয়ে কথা বলছে বারবার করে, কিন্তু দেখেন বাংলাদেশে একটা গণভোট হয়েছে, কারণ তারা আবার বলছে যে গণভোটটাকে তারা আসলে প্রতারণা হিসেবে হ্যাঁ বলছে। সংসদে যখন বক্তব্য দিচ্ছে তখন তারা বলছে এটা প্রতারণা, কারণ তাদের এটাতে আসলে সম্মতি ছিল না। এই যে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখেন, বাংলাদেশে যখন আসলে বিএনপি সরকার গঠন করেছে, এটা 2026 সাল, এটা যদি ওনারা 2006 সাল মনে করেন তাহলে কিন্তু খুব অসুবিধার বিষয়। এটা এভরিথিং হ্যাজ বিন ডকুমেন্টেড। আমি যদি বলি যে জনাব সালাউদ্দিন আহমেদ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু ঐকমত্য কমিশনে, আপনি যেহেতু কভার করেছেন, আপনি বেশ কিছুদিন আমাদের সাথে ছিলেন, আপনার মনে থাকবার কথা যে জনাব সালাউদ্দিন আহমেদ নিজেই বলেছে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যখন আসলে আমাদের আলাপটা এই জায়গায় এসেছিল যে আমরা আসলে গণভোটটা কিভাবে করব, এটা তো সংবিধানের ভেতর থেকে করা যাচ্ছে না, কারণ সংবিধানের ভেতরে গণভোটটা নাই, তাহলে আমরা এই জায়গাটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, গণভোটটা আমরা কেমন করে করব। তখন জনাব সালাউদ্দিন আহমেদ উনি নিজে বলছেন যে সংবিধানে যে জাতীয় কোনো ইস্যুতে গণভোট করা যাবে না এমন কথা তো কোথাও লেখা নাই, সুতরাং গণভোট করা যাবে। তো সেই জায়গা থেকে, এবং গণভোট নিয়ে আপত্তি না, আপত্তি যে গণভোটে থাকা বিষয়গুলো নিয়ে তারা মানে কিছু জায়গা তো তারা পার্টিকুলারলি বলছে কয়েকটা সাবজেক্টে নোট অফ ডিসেন্ট থাকার পরও সেগুলো গণভোটের মধ্যে আনা হয়েছে, সেই জায়গাতে তারা আপত্তি তুলেছে। দেখেন, গণভোটে এই যে ঐকমত্য কমিশনে আমরা এত মাস আলাপ আলোচনা করলাম, সেখানে প্রথমত গণভোট নিয়েও তাদের আপত্তি আছে। এটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই গণভোটটাকে এখন অবৈধ বলে বলছেন, কিন্তু অথচ এই গণভোটে অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে তারা বলছেন, এবং গণভোটটাকে সংসদে দাঁড়িয়ে জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু অবৈধ বলছেন। কিন্তু পয়েন্টটা হচ্ছে যে এই গণভোটের প্রস্তাবকারী হচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি নিজেই বলেছেন, সেটাও ডকুমেন্টেড। সুতরাং সেই জায়গা থেকে তারা কিন্তু একদম স্পষ্ট দ্বিচারিতা করছে, এবং এই গণভোটের যে কয়টি প্রশ্ন আছে ওনারা বারবার করে এই 4 নম্বর পয়েন্টে চলে যান। গণভোটের যে 4টি প্রশ্ন তার কিন্তু প্রথম 1, 2, 3 নাম্বার পয়েন্ট আছে। একটা হচ্ছে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হবে, এখানে তো তাদের কোনো নোট অফ ডিসেন্ট নাই, কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কি হয়েছে? হয়নি কিন্তু। এবং এই যে উচ্চকক্ষ হবে, উচ্চকক্ষটা বলা হয়েছে যে আমরা পিআর পদ্ধতি মাধ্যমে করব, এবং এটি হচ্ছে আসনের না বরং ভোটের পার্সেন্টেজ অনুযায়ী হবে, কিন্তু বিএনপি বলছে বিএনপি আসনের পার্সেন্টেজ হিসেবে তাদের নোট অফ ডিসেন্ট আছে। এখন আমি নোট অফ ডিসেন্টের ব্যাপারে আসবো। এবার এই যে বাংলাদেশের যেই প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো, এগুলো আসলে দলীয়করণ, এটা কি আসলে মানে এটা যদি নিরপেক্ষ হয় তাহলে কি বিএনপির অবশ্যই অসুবিধা আছে। বিএনপির অসুবিধা হচ্ছে তারা নির্বাহী ক্ষমতাকে অনেক মানে এক্সারসাইজ করতে পারবে না, কিন্তু সেটাই তো আমরা আসলে চাচ্ছি। এখানে যদি তারা বলে যে এই কাজগুলো তারা করবে না, তো এই কাজগুলো তো আসলে বাংলাদেশের জন্য দরকার, এই কারণেই তো আসলে আমরা একমত হতে পারিনি। বিএনপির কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু আলটিমেটলি এই জায়গাটা তো আসলে জনগণ সবচেয়ে বড় সুবিধাভোগী, এবং এটি যদি আসলে ইমপ্লিমেন্ট করা যায়, এই কারণেই তো জনগণ গণভোটের মাধ্যমে 70% জনগণ, প্রায় সেটা সংখ্যায় যদি বলি 7.5 কোটি মানুষ, তারা কিন্তু বলেছে যে হ্যাঁ আমরা এই সংস্কারগুলি চাই। কিন্তু দেখেন, এই যে বারবার করে নোট অফ ডিসেন্টের কথা ওনারা বলছে এবং জুলাই সনদের কথা বলছে, দেখেন
পুরো পৃথিবীব্যাপী এই যে নোট অফ ডিসেন্ট মানে কি বলেন তো? নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে আমি আমার যে আপত্তিটি জানিয়ে রাখলাম এন্ড হুইচ উইল বি ডকুমেন্টেড। কিন্তু এটা মানে কিন্তু এটা না যে এটা কিন্তু করাই যাবে না, কারণ এটা নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে আমরা যখন ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছি 31টিরও বেশি রাজনৈতিক দল, আমরা দেখেছি সংখ্যাগরিষ্ঠ দল এটাতে একমত, কিন্তু বিএনপি সহ তার সমমনা কিছু দল যারা জোটে থাকবে এবং যারা আসলে নিজেদের দল বিলীন করে আবার মানে বিএনপি থেকে নির্বাচনও করেছে, সেই দলগুলি আসলে শুধুমাত্র নোট অফ ডিসেন্ট দিয়েছে। সুতরাং সেটা কিন্তু সংখ্যালঘিষ্ঠ। সুতরাং সংখ্যাগরিষ্ঠকে আপনি প্রায়োরিটি দিবেন যারা আসলে জনগণের প্রতিনিধিত্ব করছে, নাকি আপনি সংখ্যালঘিষ্ঠ কিন্তু বড় দল হিসেবে এই বিএনপির যে তকমা সেটাকে আপনারা গুরুত্ব দিবেন? এবং এখানে একটা খুব একটা চাতুরি আছে, এটা এই জায়গাতেই যে যেই সরকারই আসলে বাংলাদেশে ক্ষমতায় এসছে তারা সংবিধানকে এবং তাদের আসলে নির্বাহী ক্ষমতা কমাবে এমন কোন অধ্যাদেশ বলেন এবং কোন জায়গাতে তারা আসলে এই ফাঁকটা রাখতে চায় না। এবং বিএনপিকেও আমরা দেখলাম যে তারা কিন্তু ওই 2/3 মেজরিটির বলে কিন্তু সেভাবে করে নিজেদের নির্বাহী ক্ষমতাটা বহাল থাকে এবং যে কোনো ভাবে এটা প্রাতিষ্ঠানিকভাবে দলীয়করণ থেকে শুরু করে তারা একেবারে পুরো সেট আপ নিজেদের মতো করছে, এটা আমরা দেখছি। কিন্তু দেখেন এই 2/3 মেজরিটির বলে আমরা তো দেখেছি যে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক দল তারও কিন্তু পতন হয়েছে, কিন্তু এবং সেই পতনটা কিভাবে হয়েছে? একেবারে এই প্রতিষ্ঠানগুলো দলীয়করণ কিন্তু তারাও করেছিল, তারা এই সংবিধানের নাম দিয়ে কিন্তু এই প্রাতিষ্ঠানিক দলীয়করণ থেকে শুরু করে বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন নানান কিছু করেছে, সেই দলটা কিন্তু টিকে থাকতে পারেনি। সুতরাং এখানে একটা জিনিস অবশ্যই মানতে হবে যে এই গণভোট বা জনগণের যে রায়, এই রায়টিকে উপেক্ষা করে আসলে কোনো সরকারই যদি আসলে নিজের ক্ষমতা কাঠামো মানে বহাল রাখতে চায় সেটা কিন্তু আসলে সত্যিকার অর্থে সম্ভব না। এবং 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে, এরপরে তো আরো দুরূহ। আপনারা তো আসলে ইয়াং পলিটিশিয়ান, আপনারা দেখছেন তো, এই যে আপনারা বললেন যে একটা সরকারের পতন যার হাতে সকল ধরনের প্রাতিষ্ঠানিক ক্ষমতা ছিল তাদের পতন হয়েছে, তো এই যে গণ অভ্যুত্থান তারপরে আরেকটা নির্বাচন, সরকার, তো সরকার কি ওই অভ্যুত্থান থেকে কোনো শিক্ষা নেয়নি কি মনে হচ্ছে? এটাই হচ্ছে খুবই দুঃখজনক। আমরা ভেবেছিলাম যে শিক্ষা নেবে, কারণ দেখেন এখানে আসলে আমাদের ব্যক্তিগত দলীয় যেই এজেন্ডা তার বাইরে আমাদের আসলে জনগণের এজেন্ডা কিন্তু সামনে রাখতে হবে। কারণ আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে দেখেন যতগুলো রাজনৈতিক দল, আমি ইনক্লুডিং এনসিপি বলি, এদের কি কারোই আসলে যদি এই 5 আগস্টটা না হতো, বাংলাদেশে এই গণ অভ্যুত্থানটা না হতো, 1400 মানুষ যদি শহীদ না হতো, তাহলে কি কারোরই কি এই সংসদে দাঁড়িয়ে কথা বলবার মতো পরিস্থিতিতে থাকতে পারতো কেউ? আমার কিন্তু মনে হয় না। এবং এই যে জেল থেকে, আমি যদি বলি জেল জীবন থেকে সংসদ, তারা কিন্তু সংসদে গেছে। সুতরাং এই যে জেল জীবন থেকে সংসদে গিয়ে তারা তাদের অতীতটা ভুলে যাচ্ছে এবং অনেকেই, এদের মধ্যে অনেকেই ছিলেন গুম। এবং আমি যদি বলি যে এই 5 আগস্টের পরেই কিন্তু আসলে আমাদের বেগম খালেদা জিয়া তিনি মুক্ত হয়েছে। এখন যখন আমার খুব অবাক লাগে জানেন, যে যখন আসলে এই সংবিধানের কথা বলে নানান কিছুর বৈধতা যখন চাওয়া হয় সংসদে দাঁড়িয়ে, যে এইটা তো সংবিধানে নাই বা সংবিধান সংস্কার তো সংসদে দাঁড়িয়ে আমরা করতে পারি না, এই কথাগুলো যখন বলে তখন আমার প্রশ্ন আসে, তাহলে কোন সংবিধানের কোন অনুচ্ছেদ বলে বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছেন? কোন সংবিধানের কোন অনুচ্ছেদ বলে 6 আগস্ট আইনমন্ত্রী, বর্তমান আইনমন্ত্রী, তখন অ্যাটর্নি জেনারেল হিসেবে আসলে মানে তখন উনি অ্যাপয়েন্টেড হলেন? সুতরাং আমরা আসলে এক্সট্রা কনস্টিটিউশনাল অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি। এটা আসলে স্বীকার করা, আমার মনে হয় যে স্বীকার না করার মাধ্যমে বিএনপি একটা আসলে চাতুরীর আশ্রয় নিচ্ছে এবং এটা জনগণের সাথে সরাসরি প্রতারণা। আমরা কথা বলছিলাম আসলে সংসদ রাজনীতি নিয়ে। এনসিপি নতুন দলের কাছে আসলে তারা নতুন রাজনীতির কথাই বলেছিল, তবে আমরা দেখলাম তারা জোট করেছে জামায়াতে ইসলামের সাথে। তো তারা তো পুরনো ধাঁচের রাজনীতি করে, সেইখানে আসলে হঠাৎ এনসিপি এবং জামাত এই জায়গাটায় একসাথে হওয়া বা 11 দলীয় জোট গঠন করা কেন? দেখেন, আমাদের স্বাভাবিকভাবেই 1 বছর বয়সী একটা দল, আমাদের নানান ধরনের বাস্তবতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমাদের দলের সাংগঠনিক জায়গায় দুর্বলতা ছিল, এটি অস্বীকার করবার কোনো জো নাই। সাংগঠনিক দুর্বলতা এবং স্বাভাবিকভাবেই একটা নতুন রাজনৈতিক দল গঠনের 1 বছরের মাথাতেই আমাদের একটা নির্বাচনের মতো বড় কর্মযজ্ঞে ঢুকতে হয়েছে। এবং এখানে গুরুত্বপূর্ণভাবে আমরা যারা আসলে প্রার্থী এবং যারা আসলে নির্বাচন পরিচালনা করেছি, আমরা প্রত্যেকেই আসলে জীবনে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন ফেস করছি। সুতরাং সেই জায়গায় আমাদের তো একটা বড় স্ট্রাগলের জায়গায় ছিল। এবং আপনি জানেন যে বাংলাদেশে এই যে
আমরা বারবার করে বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো আসলে শুধুমাত্র আমরা বলে গেছি, কিন্তু আমরা যখন আসলে এটা করবার চেষ্টা করেছি, আমরা এটা এস্টাবলিশ করতে পারিনি। এটার খুব একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের ধরেন সারফেসে আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু আসলে ওই পুরানো ধাঁচে রাজনীতি করছে। সুতরাং যখন নির্বাচনী সংস্কৃতির মধ্যে আমরা ঢুকেছি, সেটা কিন্তু আমাদের পুরনো সেট আপ। সেখানে আমরাই জাস্ট গিয়ে খুব মানে একটা কি বলবো, একটা ফিশ আউট অফ ওয়াটার এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছি। কারণ আমাদের প্রথমত রাজনৈতিক অর্থায়ন একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের দলীয় অর্থায়নের জায়গাতে আমরা পিছিয়ে ছিলাম, আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল। সেই জায়গা থেকে আসলে নানান বাস্তবতার কারণেই, এবং আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল, সেটা হচ্ছে যে আমরা এই জায়গাতে যখন আসলে সংস্কার নিয়ে আমরা আমাদের একটা বড় এজেন্ডা সংস্কার, বিচার সংস্কার এবং নির্বাচনের কথা আমরা বলছিলাম। সুতরাং এই যে বিচার এবং সংস্কারের ব্যাপারে যখন আমরা জনমত গঠন করছি এবং আমরা যখন কথা বলছি, এবং এই নির্বাচনটা তো শুধুমাত্র নির্বাচন হিসেবে আমরা দেখতে চাইনি, আমরা এটা দেখতে চেয়েছি যে এই নির্বাচনে যারাই জিতবেন, যারাই সংসদে যাবেন, এই সংস্কারের এজেন্ডাটা নিয়ে কিন্তু তার সংসদে যেতে হবে এবং এই দায়টা নিয়ে তার সংসদে যেতে হবে, এবং সংসদে যাওয়ার পরে এই জুলাই সনদ বাস্তবায়ন এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের এককভাবে নির্বাচন করবার ক্ষেত্রে এই বাস্তবতার মধ্যে তখন আমাদের মনে হয়েছে যে আসলে আমাদের কারোর সাথে জোট করা আসলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতার কারণে, এবং জাতীয় স্বার্থে সংস্কারটা আমাদের এগিয়ে নিয়ে যেতে, মানে সংস্কার বাস্তবায়নটা এগিয়ে নিয়ে যেতে শুধুমাত্র এনসিপি একলা এটা আমাদের সাংগঠনিক জায়গা থেকে, যেহেতু আমাদের দুর্বলতা আছে, আমাদের একটা দল প্রয়োজন। এরকম কিন্তু আসলে অনেকগুলো দল আমরা ঐকমত্য কমিশনে যখন আলোচনা করেছি, আমাদের অর্গানিক অ্যালাই তৈরি হয়েছে যে তারাও আসলে সংস্কারটা চায়। এখানে বিএনপি বড় দল হিসেবে আমরা তখনই আশঙ্কা করেছি যে বিএনপি সত্যিকার অর্থেই সংস্কারের ক্ষেত্রে কতটা আন্তরিক। আমাদের কিন্তু এই শঙ্কাটা ছিল, আমাদের শঙ্কা ছিল যে তারা আসলে নির্বাচিত যদি হয়ও, সেখানে তারা আসলে এই সংস্কারগুলো বাস্তবায়ন কতটুকু করবে, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে কিনা, সেই জায়গাতে আমাদের আসলে একটু স্ট্রং হওয়ার দরকার ছিল। তো সেটার কারণেই আসলে এই নানান বাস্তবতা চিন্তা করেই আমাদের আসলে জামাতের সাথে জোট করা, এবং এই জোটটা আমরা আসলে রাজনৈতিক কৌশল হিসেবে দেখেছি এবং নির্বাচনী জোট ছিল এটা। সুতরাং যেহেতু এটা নির্বাচনী জোট, এটা কোনো আদর্শিক জোট না, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা নির্বাচনটাকে আসলে খুব গুরুত্ব দিয়েছি এবং সংস্কারের এজেন্ডাটাকে এখনো আমরা সামনে রাখছি। কারণ আমাদের কিন্তু যখন সংসদে আপনি জানেন যখন কথা বলতে হচ্ছে, আমাদের 6 জন এমপি কথা বলছে, এখানে কিন্তু সাথে সাথে আমরা দেখছি যে জামাতের যারা এমপি তারাও সংস্কারটাকে সামনে আনছেন। সুতরাং এই যে একটা সংসদেও একটা শক্তিশালী জায়গা তৈরি করা সংস্কারের পক্ষে, এটাও আমাদের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। আপনি যখন বলছেন যে শুধুমাত্র একটা রাজনৈতিক কৌশলগত জোট, তো আমরা তো দেখছি মানুষের এক ধরনের প্রত্যাশা ছিল এনসিপি নিয়ে। তো এই যে জোটের কারণে তরুণ নেতৃত্বে মানুষের যে প্রত্যাশা ছিল, সেখানে কোনো আসলে আঁচ পড়লো কিনা? এই এখন তো যেহেতু সংসদ আছে, নিশ্চয়ই ফিল করতে পারেন বিষয়টা। আমি নির্বাচনের সময়কার একটা কথা বলতে পারি যে আমরা যখন আমি নিজেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম, তো একেবারে তৃণমূল পর্যায়ে একটা কিন্তু জায়গা ছিল এরকম যে তারা আসলে চায় যে তরুণরা সংসদে যাক, তরুণদের এই ভয়েসটা সংসদে যাওয়া দরকার, কারণ তরুণদের মধ্যে সাহস আছে, তারা আসলে কোনো তেলবাজি বা কোনো ধরনের চাটুকারিতার মধ্যে নাই, কিন্তু তারা আসলে সত্য কথাটা খুব সহজভাবে তারা সাহসের সাথে বলতে পারে। সুতরাং এই ভয়েসগুলো সংসদে যাওয়া দরকার, এটা আসলে সাধারণ মানুষের মধ্যে এই কনসেপ্টটা ছিল। সাথে সাথে তাদের আবার এটা একটা দুশ্চিন্তাও ছিল। আমি একেবারে তৃণমূল পর্যায়ের কথা বলছি, একটা ওয়ার্ডের কথা বলছি। তো এরকম আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে আচ্ছা, তোমরা কি কোনো কারোর সাথে বিএনপি বা জামাত বড় দলের সাথে একটু জোট করতে পারো না, তাহলে তোমরা তো অন্তত সংসদে যাওয়াটা নিশ্চিত হয়। এই ধরনের কিন্তু পারসেপশনও আমাদের জন্য ছিল। আবার এটাও সত্য যে আমাদের মধ্যবিত্ত একটা গোষ্ঠী যারা আসলে আমাদের একেবারে খুবই আমাদের পক্ষে আছে, এবং আমি যদি বলি যে একটু শহুরে কালচারের লোকজন, তারা কিন্তু আবার একটু হতাশ হয়েছে যে এনসিপি স্বতন্ত্র থাকলেই ভালো হতো। হয়তো স্বাভাবিকভাবেই সারা দেশেই যে শাপলাকলির যে একটা, আমি যদি বলি যে এই শাপলাকলির পক্ষের যে একটা জোয়ার, সেই জোয়ারটাকে হয়তো আমরা কাজে লাগাতে পারতাম। কিন্তু সেক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ হতো যে হয়তো আমরা ভোট পার্সেন্টেজে বেশি হতো, কিন্তু সংসদে আমাদের মানে আমাদের জায়গাটা প্রতিষ্ঠিত করা হয়তো একটা চ্যালেঞ্জের মধ্যে পড়তো, যে এখন যেরকম 6 জন আছে, সে তখন হয়তো একজনও আমরা সিকিউর করতে পারতাম কিনা, এটা আমাদের জন্য একটা বড় আমরা আশঙ্কার জায়গা ছিল। সুতরাং সেই জিনিসটাও মাথায় রাখতে হয়েছে আমাদের। তো আমার মনে হয় যে এনসিপি জামাতের সাথে জোট করার এই জায়গাটা
মানুষ আসলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেও যদি এনসিপি আসলে নিজের রাজনীতিটা স্বতন্ত্রভাবে সেটা দাঁড় করাতে পারে, এবং এনসিপি আসলে সেই চেষ্টাটা করে যাচ্ছে। আচ্ছা, সেই চেষ্টার অংশ হিসেবে কিনা জানি না, দুই ঢাকার সিটি সহ 5 সিটি কর্পোরেশন আপনারা মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছেন। তো এনসিপি তো জামাতের সাথে যেহেতু 11 দলীয় জোটে আছে, সংসদে আছে, তো সেখানে এককভাবে আপনারা কি প্রার্থী দিচ্ছেন, নাকি এখানেও জোটগতভাবে আপনারা যে প্রার্থী দিচ্ছেন ও জামাত এদেরকে সাপোর্ট করবে, মানে কিভাবে আসলে প্রার্থী আপনারা দিয়েছেন? আচ্ছা, এখন পর্যন্ত আমরা যেই পাঁচজনের নাম ঘোষণা করা হয়েছে সিটি কর্পোরেশনের ক্ষেত্রে, এবং আমরা শুধুমাত্র এই 5 জন না, আমরা সব সিটি কর্পোরেশনে আমাদের প্রার্থী ঘোষণা করব, এবং আমরা আসলে পুরো সারা বাংলাদেশে আমাদের আপনারা জানেন যে উত্তর এবং দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ, তারাও কিন্তু আসলে পুরো সারা বাংলাদেশে এই একটা হান্টিং এখনো চালু আছে, যে আসলে আমাদের গুরুত্বপূর্ণ যারা এলাকায় গুরুত্বপূর্ণ, যারা নির্বাচন করতে চান, যারা হয়তো আগে অন্য কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন অথবা বিএনপির সাথে যুক্ত ছিলেন কিন্তু এই মুহূর্তে আসলে বিএনপির সাথে রাজনীতির সাথে নাই, এবং আসলে এলাকায় যারা খুব গুরুত্বপূর্ণ লোকজন আছে না, যে জনপ্রিয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, যারা আসলে রাজনীতি সচেতন এবং রাজনীতি দেখছে এবং এনসিপি রাজনীতির সাথে যুক্ত হওয়ার একটা অভিপ্রায় আছে, তাদের আমরা আসলে যুক্ত করবার চেষ্টা করছি, এবং তারা নির্বাচনে আগ্রহী। সুতরাং সেভাবে করে আমরা আসলে আমাদের প্রার্থী সিলেকশনটা সারা বাংলাদেশেই করছি। এটি আমরা স্বতন্ত্রভাবে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। নির্বাচন তো এখনো আসলে স্থানীয় সরকার নির্বাচন আমরা কবে জানি না, কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি প্রশাসক নিয়োগ হচ্ছে। তো নির্বাচনটা তো যেহেতু ঘোষণা হয়নি, এত আগেই আপনারা কেন প্রার্থী ঘোষণা করেছেন? আমাদের এক্ষেত্রে আমাদের আসলে একটা ট্রমা আছে। ট্রমাটা হচ্ছে যে আমরা যখন জাতীয় নির্বাচনের কিন্তু আমরা খুব বেশি প্রস্তুতি নেবার সময় পাইনি, এবং আমরা মনে করি যে এই নির্বাচনটাকে ঘিরে, স্থানীয় সরকার নির্বাচনটাকে ঘিরে কিন্তু এনসিপি যে তৃণমূলের যে একটা রাজনীতি, তৃণমূলের একটা শক্ত অবস্থান, অর্গানাইজেশনাল ক্যাপাসিটি, সেটা কিন্তু ডেভেলপ করবে। সেই কারণেই আমরা আসলে একেবারে নির্বাচন কেন্দ্রিক যখন আমরা চিন্তা করছি, তখন আমাদের নির্বাচন করবার মতো ধরেন উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, তারপরে মহিলা ভাইস চেয়ারম্যান, সুতরাং এই যে পদগুলো ধরে ধরে আমাদের কিছু লিডারশিপ এর মাধ্যমে উঠে আসবে বলে আমরা মনে করছি। সেই কারণে আমাদের একটু প্রস্তুতি অনেক আগে থেকে, যাতে করে তৃণমূলের আসলে জায়গাটা, সাংগঠনিক জায়গাটা আসলে শক্ত হয়। আপনারা জাতীয় নির্বাচনের পরে একটা অভিযোগ আসলে অনেকভাবে এসেছিল যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তো ফল পাল্টে ফেলা হয়েছে, অনেক জায়গা থেকে আমরা অভিযোগ পেয়েছি। তো এই অভিযোগের পরও তো আপনারা আসলে সংসদে আছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সামনে নির্বাচনে স্থানীয় সরকার যদি নির্বাচন হয়, এই সরকারের অধীনে হয়, সেক্ষেত্রে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার সুযোগটা আসলে কতখানি? না, স্বাভাবিকভাবেই এই সরকার আসলে যেভাবে করে প্রশাসক নিয়োগ করেছে, এবং সেটা আসলে খুব একটা আশঙ্কাজনক ব্যাপার যে আসলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিভাবে হবে এইরকম দলীয় প্রশাসকের আন্ডারে। তো সেটা একটা বড় প্রশ্ন তো অবশ্যই আছে এবং বড় শঙ্কার জায়গা আছে। আর আরো একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে মানে এই নতুন সরকার, বিএনপি সরকার আরেকটা চাতুরীর আশ্রয় নিয়েছে এই স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে, যেটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা বিশেষ পরিস্থিতিতে এই স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রশাসক নিয়োগ এবং অপসারণের ক্ষেত্রে একটা অধ্যাদেশ কিন্তু ওই সময় করা হয়েছিল। দেখেন, বিএনপি সরকার কিন্তু অনেকগুলো অধ্যাদেশ বাতিল করেছে। তারা নানান ধরনের বিষয় সুপারিশ দেখিয়ে যে আরো শক্ত করবে, আইনগুলো আরো শক্ত করবে, এবং পরবর্তীতে আবার তারা সংসদে এগুলো তুলবে। কিন্তু বিশেষ পরিস্থিতিতে করা একটা অধ্যাদেশ, যেটা কিন্তু তারা আসলে ল্যাপস করেনি, তারা কিন্তু সেটি আইনে পাশ করেছে। সেটা হচ্ছে যে কোনো সময়ই আসলে প্রশাসক বা নির্বাচিত যে প্রতিনিধিরা আছে তাদের কিন্তু অপসারণ বা তাদের নিয়োগ করতে পারবে। কিন্তু দেখেন, এখানে খুবই অসুবিধার জায়গা হচ্ছে, এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই অধ্যাদেশটি করা হয়েছিল, কারণ তখনকার সেটআপটা ছিল হচ্ছে আওয়ামী লীগের যারা আসলে ফেলে যাওয়া যে ল্যাসপেন্সার যারা, তারা কিন্তু তখনও বসেছিল সেই জায়গাগুলোতে। তখন আসলে অন্তর্বর্তীকালীন সরকারের এই পুরো স্থানীয় সরকারটা চালাতে গিয়ে এই প্রশাসকদের তখন আসলে অপসারণ করতে হয়েছে এবং নিয়োগ দিতে হয়েছে। কিন্তু সেই অধ্যাদেশটা কিন্তু এখন পর্যন্ত বহাল রেখে এই বিএনপি সরকার কিন্তু তারা এই সুযোগটা রেখে দিল যে পরবর্তীতে নির্বাচিত সরকার আসলেও, নির্বাচিত আসলে জনপ্রতিনিধিদের আসলেও কিন্তু এক কলমের খোঁচায় কিন্তু তাদের অপসারণ করতে পারবে এবং নিয়োগ দিতে পারবে। সুতরাং এই জায়গাটা কিন্তু, এই বিশেষ পরিস্থিতি কিন্তু এখন নাই। বিশেষ পরিস্থিতি তো শেষ, এখন তো এটা নির্বাচিত সরকার, কিন্তু তারা কিন্তু এই চাতুরিটা এখানে রাখলো। এতে করে কিন্তু
আরেকটা ফ্যাসিবাদী জায়গা কায়েম হওয়ার একটা বড় সুযোগ রেখে দিল। কারণ যখনই আসলে একজন জনপ্রতিনিধি, তার কোনো স্বাতন্ত্র্য থাকবে না, সে যদি স্বতন্ত্র ইলেকশনেও নির্বাচিত হয়, এই আসলে দলীয় জায়গায় যদি তারা আসলে কাউকে যদি মানে দলের কথা যদি না শোনে, তখন কিন্তু তাদের অপসারণ করার একটা সুযোগ থেকে যাচ্ছে। এটা একটা বড় অসুবিধার জায়গা, যেটা কিন্তু আসলে এই প্রাতিষ্ঠানিক দলীয়করণের জায়গাগুলো কিন্তু আমাদের মানে একদম স্বতন্ত্র নির্বাচনের জায়গাটা সংকীর্ণ করে দিচ্ছে। আপনারা তো যেহেতু ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা এসেছে, আপনারা কিন্তু এই অভিযোগটা করেছিলেন, তারপরও আসলে ফল মেনে নিয়ে বা জামাত হয়তো বা মেনে নিয়েছে, আপনারা তো বিপ্লবী দল ছিলেন, আপনারা আসলে মেনে নিয়ে সংসদে গেলেন কেন, যেখানে আপনাদের এই ধরনের আশঙ্কাগুলো ছিল? না দেখেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো আসলে শুধুমাত্র আমাদের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে এই অভিযোগ ব্যাপারটা তা না, এটা তো আসলে আমরা দেখেছিও, এটা সত্যতাও আছে। এবং জামাতের পক্ষ থেকে তারাও বিভিন্ন আসনের কিন্তু তারা বলেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আমাদের খুবই ক্লোজ, মানে ক্লোজ প্রক্সিমিটিতে কিন্তু আমাদের দুইজন হেরেও গেছেন। একজন হচ্ছে সার্জিস আলম পঞ্চগড় 1 আসন থেকে, এবং আরেকজন হচ্ছে ডাক্তার আব্দুল আহাদ। তারাও মনে হয় 4000 বা 5000 ভোটের ব্যবধানে, 2500 ভোটের ব্যবধানে তারা হেরে গেছেন। সুতরাং এই জায়গাগুলোতে আসলে বোঝা যায়, এবং আমাদের এরকম অনেক জায়গা থেকে শুনতে হয়েছে যে আমরা তোমাদের ভোট দিচ্ছি কিন্তু তোমরা ভোটটা ধরে রাখতে পারো নাই। একদম সাধারণ যারা ভোটার তারাও কিন্তু আমাদের এভাবে বলেছে। সুতরাং এই যে এই ইঞ্জিনিয়ারিং যে হয়েছে, এবং বিভিন্ন জায়গায় যে আমাদের নেতাকর্মী যারা আছে বিভিন্ন জায়গায়, তাদের পক্ষ থেকে আমরা এই অভিযোগটা পেয়েছি। কিন্তু এখন আমাদের যে 6 জন সংসদ সদস্য তারা যে জিতেছে, তাদেরও যদি আমরা সংসদে না পাঠাই, তাহলে আমাদের সংসদের প্রতিনিধিত্বটা তো আসলে এনশিওরড হচ্ছে না। সুতরাং আমাদের যেরকম সংসদে আমাদের ভয়েসটা রাখার একটা বড় দায় আছে, কারণ আমাদের সংস্কার নিয়ে কথা বলতে হবে, এবং জুলাই সনদ যে বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কথা বলতে হবে। সুতরাং আমাদের 6 জন যারা এমপি সংসদে গেছেন তারা সেই জায়গায় দায়িত্ব পালন করছে। এবং এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা আসলে, আমরা ঢাকা 8 আসনের কথা আপনি খুব ভালোভাবে জানেন যে সেখানে আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি কিন্তু সেখানে আমরা জানি যে জিতেছেন বলে আমরা জানতাম, কিন্তু সেই জায়গাতে কিন্তু এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তো সেই জায়গায় কিন্তু আমরা আইনিভাবে সেই জায়গাগুলো লড়ছি, আমরা কিন্তু মামলা করেছি, এবং এই জায়গায় হচ্ছে এই 3টি আসন নিয়ে কিন্তু আমরা আইনিভাবে সামনের দিনেও লড়বো। মানে আসলে তাহলে মানে এটা আসলে কথার কথা না, আপনারা মনে করেন এটা হয়েছে, কিন্তু তারপরেও সংসদে প্রতিনিধিত্বের জায়গা থেকে আপনারা সংসদে পার্টিসিপেট করছে, তাই তো? আমরা কথা বলছিলাম সংসদ নিয়ে এবং অন্য অনেক বিষয়। সংসদে যে বিষয়টা গণভোট নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তো গণভোটের রায় নিয়ে আমরা দেখছি যে রায়ের বাস্তবায়ন নিয়ে 11 দলীয় জোটের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এইটার আপনাদের এককভাবে এই বিষয়ে কোনো কর্মসূচি দেবেন কিনা, বা আপনারা কি মনে করেন যে সংসদে এই বিষয়টি সমাধান করা সম্ভব? দেখেন, আমরা কিন্তু অলরেডি এনসিপির পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি করছি। সেটা হচ্ছে যে এনসিপির বিভিন্ন সংগঠন, আমি যদি বলি যুব শক্তি, তারপরে শ্রমিক শক্তি এবং যে ছাত্র শক্তি আছে, তারাও কিন্তু এই গণভোটের বাস্তবায়ন এবং এই যে একটা সংসদে আবার স্বৈরতন্ত্র কায়েম করার একটা প্রচেষ্টা করা হচ্ছে, এই বিষয় নিয়ে কিন্তু আমরা বেশ কিছু গোলটেবিল করেছি। তো এর মাধ্যমে আমরা আসলে বারবার করে এই বার্তাটাই দিতে চাই যে আমরা আসলে যেই একটা গণতান্ত্রিক জায়গাতে পৌঁছাতে চেয়েছিলাম, এবং আমরা তো জানি যে বিএনপি তো আসলে এত বছর আমরা দেখেছি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। তাদেরই যারা বহু নেতাকর্মী তারা জেল জুলুমের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। তো সেই জায়গা থেকে, এবং দেখেন আমরা এবার এমন একটি সংসদ দেখতে পাচ্ছি যেই সংসদে আমরা নিপীড়িত অনেক মানুষ দেখতে পাচ্ছি যারা 17 বছর অনেক নিপীড়নের শিকার হয়েছে, এবং মানে এই নিপীড়িত মানুষগুলোই কিন্তু এখন জনমানুষের প্রতিনিধিত্ব করছে। সুতরাং আমাদের এই জায়গাতে খুবই আমরা মানে ব্যথিত হই, খুবই আমরা হতাশ হই যখন আমরা দেখি যে এই মানুষগুলোই আসলে আজকে যখন আসলে জনগণের পক্ষে কথা বলবার কথা সেটাই অস্বীকার করছে। এবং একটা ফেসবুকে একটা মিম খুব এখন সব জায়গায় সবাই শেয়ার করে, সেটা হচ্ছে যে বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়। আমরা আসলেও তাই দেখছি যে বিপদ কেটে গেলে হয়তো বিএনপি এখন যেরকম করছে সেরকমই আচরণ হয় হয়তো। তো আমরাও আমাদের জায়গা থেকে বিভিন্নভাবে এই বার্তাটা দেওয়ারই চেষ্টা করছি যে আমরা এই গণভোটের রায়টা অবশ্যই মানতে হবে, এবং এই যে অধ্যাদেশগুলো বাতিল করলো এর মাধ্যমে আসলে যেভাবে করে আসলে একেবারে নির্বাহী ক্ষমতা যে একেবারে পাকাপোক্ত করবার যে প্রচেষ্টা করছে, এবং যে নির্বাহী ক্ষমতা কমায় যে অধ্যাদেশগুলো সেগুলো বাতিল
করছে এবং নির্বাহী ক্ষমতা বাড়ায় যেই অধ্যাদেশগুলো সেগুলো আবার তারা রেখে দিচ্ছে। এর মাধ্যমে আসলে বিএনপি আবার সেই ফ্যাসিবাদী জায়গায় যদি না যায়, সেই জন্য কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটা আপনার সংসদের ভেতরেই যে ভয়েস রেজ করছেন ওখানেই সীমাবদ্ধ থাকবেন, না রাজপথেও আপনারা আসলে ডেমনস্ট্রেশন বা অন্য ধরনের কর্মসূচি আমরা দেখি? আমাদের অলরেডি হচ্ছে এই গোল টেবিলগুলো আমরা করছি, যেটাতে হচ্ছে সিভিল সোসাইটি থেকে শুরু করে সমাজের যারা বিভিন্ন শ্রেণীর নাগরিক আছে, সচেতন নাগরিক আছে, তাদের আমরা যুক্ত করছি। এবং আমরা সামনে একটা খুব বড় কর্মসূচি করব। সেই কর্মসূচি হচ্ছে আমাদের কিন্তু 270টি আসনে আমরা কিন্তু গণভোটের প্রার্থী দিয়েছিলাম নির্বাচনের সময়, 30টি আসন ছাড়া। সুতরাং এবং এর মধ্যে যখন 6 জন আমাদের সংসদে গেছে, সুতরাং এই 294টি আসনে যারা আসলে প্রার্থী ছিলেন তাদের মাধ্যমে আমরা কিন্তু আসন ভিত্তিক এই গণভোটের আসলে বাস্তবায়ন এবং গণভোটের যে রায়টা সেটার বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে আমরা কিন্তু একেবারে আসন ভিত্তিক পরিকল্পনা করছি। এরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সিভিল সোসাইটি সবাইকে নিয়ে এটার পক্ষে একটা জনমত গঠনে। সুতরাং এটা একটা বড় জায়গা হবে এনসিপির পক্ষ থেকে, বড় একটা কর্মসূচি হবে। গণভোট বা অধ্যাদেশের বাইরে আসলে আমরা দেখছি যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অন্য সংকটও তৈরি হচ্ছে। জ্বালানি সংকট একটা বড় সংকট দেখতে আমরা আসলে বেশ কয়েকদিন ধরেই মনে হচ্ছে দেশে এক ধরনের জ্বালানি সংকট চলছে। তো এইগুলো নিয়েও এনসিপি নিশ্চয়ই সরব হয়ে উঠবে। হ্যাঁ, একদমই। এবং এই জায়গা থেকে কিন্তু আমরা একটা জিনিস খুব বলে যাচ্ছি যে মানে অসুবিধার জায়গা হচ্ছে এখানে, সবচেয়ে বড় অসুবিধার জায়গা হলো আপনার সরকারি দল একটা সমস্যা, এটা তো একটা বৈশ্বিক সংকট, তাই না? জ্বালানি তেলের সংকট আমরা জানি যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে এবং আমাদের জাহাজগুলো এখান থেকে না ছাড়ার ফলে কিন্তু এই সংকটটা কিন্তু একেবারে সব জায়গায় ছড়িয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা অসুবিধার জায়গা যেটা দেখছি যে যেটা বাস্তব চিত্র, তেলের পাম্পের সামনে যে চিত্র, সেটার থেকে আমরা দেখছি যে আমাদের মন্ত্রী যারা আছেন তাদের জায়গা থেকে আমরা দেখছি যে অস্বীকার করবার একটা রাজনীতি। দেখেন, বৈশ্বিক সংকট হয়েছে, আমরা সবাই মিলে আসলে এটা ট্যাকেল দিতে হবে এবং এটা কিন্তু শুধুমাত্র সরকার দলের পক্ষে সম্ভব না, এটার জন্য কিন্তু বিরোধী দলের সহযোগিতা লাগবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে তারা যদি স্বীকার করে, প্রবলেমটা অ্যাকনলেজ করে এবং সেখানে যদি তারা আহ্বান করে বিরোধী দল যারা আছেন তাদের সবাইকে একত্রে কাজ করা, সেটা আমার মনে হয় খুব জনগণের জন্য খুব ভালো হবে। কিন্তু এই যে অস্বীকার করবার রাজনীতি এবং এই যে একটা সিন্ডিকেট এবং এই তেল মজুত করে রাখা এবং এই যে একটা দুষ্ট চক্র তৈরি হয়েছে, এটার একটা সমাধানে আমার মনে হয় সরকার দলকেও আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং যারা বিরোধী দল আছে তারা আমরা সহযোগিতা করার জন্য অবশ্যই উই আর ওপেন। জুলাই আন্দোলনে আমরা দেখেছিলাম একটা বড় ভূমিকা ছিল নারীদের। আপনারা সামনের সারিতে থেকে আসলে আন্দোলন করেছেন, গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। তো তারপরে কিন্তু নারীর সেই রকম আমরা আসলে যেভাবে ক্ষমতায়ন দরকার ছিল, দেখা দরকার ছিল, সেরকম দেখিনি। ইভেন এবারের সংসদেও নারী প্রতিনিধিত্বের সংখ্যা খুবই কম। তো সংরক্ষিত আসনে হয়তো নারীরা যাবেন। তো এই যে নারীর যেভাবে যাওয়ার কথা ছিল, উঠে আসার কথা ছিল, সেভাবে আসলে হলো না কেন? কি মনে হয়, কারণটা কি? দেখেন, এটার আসলে প্রক্রিয়াগত সমস্যা এবং সংসদে নারী যে যাবে এটার কোনো মানে পরিস্থিতি তো আমরা তৈরি করি নাই। আমরা রাজনীতিবিদদের উপরে আমাদের যে দায়টা ছিল, দেখেন খুব গুরুত্বপূর্ণভাবে যখন ঐকমত্য কমিশনে আমরা কথা বললাম, আমরা এনসিপির পক্ষ থেকে আমরা বললাম যে আমরা 100 আসনে সরাসরি নারীর নির্বাচন করে তারা সংসদে যাক, আমরা এইটা চাই। কিন্তু সেখানে আমরা দেখলাম যে একমাত্র বিষয় যেখানে বিএনপি এবং জামাতের ঐকমত্য ছিল, কিন্তু সেখানে হলো তারা দুই দলের কেউই চায় না যে নারীরা আসলে হচ্ছে 100 আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী প্রার্থী মনোনয়ন। একদম, শুধু জামাত না, মানে বিএনপিও দেয় নাই, জামাতও দেয় নাই, এনসিপিও দেয় নাই। আমরা কেউই আসলে সেই কোটাটা ফুলফিল করি নাই, যেখানে কিন্তু আমরা প্রথমে প্রস্তাব দিয়েছিলাম 15%, সেটা কমতে কমতে 5% এসছে। সুতরাং এখানে তো প্রথমত রাজনৈতিক সামাজিক বাস্তবতায় নারীরা কিন্তু আন্দোলন সংগ্রামে অনেক সরব হলেও রাজনীতিতে তারা কম আসে। কিন্তু রাজনীতিতে যে আসবে তারা, সেই জন্য তো আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর কিন্তু সেই পরিস্থিতি তৈরি করে দিতে হবে। তো সেই জায়গাতে যখন মনোনয়ন দেওয়ার কথা আসে একজন নারী প্রার্থীকে, তখন কিন্তু নানা ধরনের অসুবিধার কথা তারা মনে করে এবং সেটার কথা অনেক ক্ষেত্রে তারা বলেন যে সামাজিক বাস্তবতা নাই নারীদের সরাসরি নির্বাচনে করে উঠে আসার। অথচ আমরা কিন্তু বড় দল হিসেবে বিএনপিতে দেখি কিন্তু যে অনেক যোগ্য নারীরা আছেন যারা আসলে সরাসরি নির্বাচন করে ইজিলি তারা কিন্তু চলে আসতে পারে সংসদে। কিন্তু সেই সুযোগটাও যখন দেয়া হয় না, এটা আমি মনে করি রাজনৈতিক দলগুলোর অনেক বড় একটা ব্যর্থতা আছে এখানে। আর নারীদের আসলে এই রাজনীতিতে আনা, একদম মেইন স্ট্রিম রাজনীতিতে আনা, এটার ক্ষেত্রে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর সেই পরিবেশও তৈরি করতে পারেনি। একজন নারী রাজনীতিবিদ হিসেবে যখন কথা বলছে, তখন তো আসলে সেই জায়গাতে আপনি কমেন্টগুলো যদি পড়েন, আপনি সাইবার বুলিং এর কথা আমি বলছি,
কমেন্টগুলো তো আপনি পড়তে পারবেন না। আপনি শুধু নারী হওয়ার কারণেই একজন নারীকে যে কোনোভাবে গালিগালাজ করা যায়। সুতরাং এই অবস্থা যখন একজন নারী দেখবে, সেই নারী কি আসলে চাইবে যে আমি রাজনীতিতে আসব? তো সেই জায়গা থেকে আমাদের যুদ্ধটা হচ্ছে যে এই জায়গায় মানে স্ট্রংলি দাঁড়িয়ে থাকা, যে না আসলে এই জায়গাটা আমাদের আসলে এস্টাবলিশ করতে হবে যে নারীদের সরাসরি নির্বাচনের মাধ্যমে সংসদে যেতে হবে। এবং যদি আমি সংরক্ষিত নারী আসনের কথাও বলি, সেখানে দলের কেপাবল নারীরা যাতে হচ্ছে সংসদে যেতে পারে, যারা কিনা আইন প্রণয়ন এবং দলের পলিসি লেভেলে কাজ করেছে এবং আইন প্রণয়নটা যারা বোঝে এবং সেইভাবে করে আসলে যুক্তিতর্কের মাধ্যমে নিজের দলের অবস্থান তুলে ধরতে পারে, সেই ধরনের নারীকেও যদি আসলে সংসদে এই সংরক্ষিত নারী আসনের মাধ্যমে পাঠানো যায়। এখানে তো আমরা দেখি আসলে নেপোটিজমের রাজনীতি, যাকে মনোনয়ন দিতে পারে নাই তার বউ অথবা তার মেয়েকে আসলে সংসদে পাঠিয়ে তার একটা মানে সন্তুষ্টির জন্য আসলে দলগুলো চেষ্টা করে, এবং এখানে একটা বড় ধরনের আর্থিক বাণিজ্য হয়। তো এই জায়গা থেকে, এই মনস্তত্ব থেকে যদি বের হয়ে কেপাবল নারীদেরও যদি আসলে দলগুলো নমিনেট করেন সংরক্ষিত নারী আসনের জন্য, সেখানে কিন্তু তারা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ যারা আসলে এই সংরক্ষিত নারী আসনে সংসদে কথা বলবেন, তারা কিন্তু, তাদের মনে রাখতে হবে, তারা কিন্তু বাংলাদেশের 51% নারীর রিপ্রেজেন্টেশন। সুতরাং তাদের দেখে, তাদের কথা বলা, তাদের ডিবেট, তাদের পলিসি, এই জিনিসগুলো দেখেই কিন্তু বাংলাদেশের এই 51% নারীর যারা আসলে রাজনীতিতে ভবিষ্যতে আসবে, তারা কিন্তু অনুপ্রাণিত হবে। সুতরাং সেই আইডলের জায়গাটা সেই নারীদের হতে হবে। এনসিপি আসলে সংরক্ষিত নারী আসনে কি ভাবছে? আপনারা কি জোটগতভাবে ভাবছেন না দল, এনসিপি দল হিসেবে ভাবছে? এনসিপি তো আসলে 6 জন যারা সাংসদ এনসিপির, তাদের জন্য একজন সংরক্ষিত নারী আসনে যেতে পারবে। এনসিপি একজনকেই নমিনেট করবে, তো সেই প্রক্রিয়া হয়তো 2-1 দিনের মধ্যে। মানে সেক্ষেত্রে কি 11 দলীয় জোটের মাধ্যমে যাবেন না নাকি? না, এনসিপি তো একটা পাবে, আর একটা হচ্ছে, আর হলো 11 দলীয় জোট থেকেও এরকম কথা আছে যে তারা একটা আমাদের হয়তো দিতে পারে। আপাতত এরকমই আমরা আনঅফিশিয়ালি আর কি এরকমই জানি। রুমিন ফারহানা স্বতন্ত্র সাংসদ যিনি, তিনি এনসিপিতে জয়েন করছেন, তিনি সহ আরো বেশ কয়েকজন, এরকম একটা গুঞ্জন আছে। এটি আসলে কতখানি সত্য, সত্য নাকি? আসলে এনসিপিতে যে কেউই যুক্ত হতে পারে প্রথমত, কারণ এনসিপি হচ্ছে উনি যেহেতু আমরা দেখি উনি বেশ সরব বিভিন্ন বিষয়ে, তো এনসিপিতে তার মতন ফিগার যুক্ত হলে এনসিপি নিশ্চয়ই সমৃদ্ধ হবে। হ্যাঁ, মানে আমাদের ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে এনসিপি একটা বড় রাজনৈতিক দল হতে চায়। সেখানে আসলে আমরা চাই যে যারাই আসলে সংস্কারের পক্ষে এবং এই নতুন বাংলাদেশের যে রাজনীতিটা, বাংলাদেশপন্থী রাজনীতিটা যারাই আসলে করতে চায়, সেখানে মানুষের অধিকার ভিত্তিক রাজনীতি যারাই করতে চায়, সবাই আসলে আমাদের দলে আসতে পারবে। আমরা এই ক্ষেত্রে ওপেন আছি। একটু জানতে চাইবো, আপনাদের বিপ্লবের গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল, অন্তর্বর্তী সরকার, তাদের বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। যেমন টেরিফ চুক্তি, সেটি নিয়ে একটা বড় সমালোচনা আছে। হামের টিকা, অনেক শিশু মারা যাচ্ছে, টিকার একটা ব্যবস্থাপনা নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তো অন্তর্বর্তী সরকার আসলে এই যেভাবে গণতান্ত্রিক যাত্রা, নতুন নির্বাচন দিয়ে তারা ক্ষমতা হস্তান্তর করলে, বা তাদের যে ভূমিকা ছিল কেমন ছিল, কিভাবে মূল্যায়ন করবেন যদি ছোট্ট করে মূল্যায়ন করতে চান? মানে অন্তর্বর্তীকালীন সরকারের তো আসলে অনেকগুলো ব্যর্থতার মধ্যে মানে আমি যদি দুটো বড় ব্যর্থতার কথা বলি, সেটা হচ্ছে মানে সেই সময়কার স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি এক ভয়ঙ্কর ভাবে ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি ম্যানেজ করতে। এবং আরেকটা ব্যর্থতার জায়গা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা, তার কারণ তাকে আমরা বেশিরভাগ সময় অসুস্থ থাকতে দেখেছি। সুতরাং এই জায়গা থেকে তো আসলে যে অব্যবস্থাপনার কথা আমরা শুনছি, সেটা তো একটা বড় দায় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের নিতে হবে। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আসলে শুধুমাত্র আমরা যদি বলি যে তাদের এনসিপির একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে, এটাও না, এটা একটা সর্বদলীয় সরকার ছিল। এই সরকারে আসলে যদি বলি বিএনপির প্রতিনিধি ছিল, জামাতের প্রতিনিধি ছিল, এবং এনসিপির 3 জন তো উপদেষ্টা ছিলই। এনসিপির ঠিক না, 2 জন, একজন তো আমাদের দলে আসেনি, আর 2 জন ছিল। সুতরাং এইখানে আসলে এনসিপির যারা পক্ষ থেকে যারা ছিল, তারা অনেক কিছু করতে চাইলেও সেটা অনেক ক্ষেত্রে করতে দেওয়া হয়নি। তো সেই জায়গা থেকে আসলে একটা বড় ব্যর্থতার দায়িত্ব তাদের নিতেই হবে। এই যে টেরিফ চুক্তি বা অন্য যেসব চুক্তি নিয়ে আসলে কথা উঠছে এখন, সেগুলোর বিষয়ে যদি বলতে চান, আপনাদের দলগতভাবে সেইখানে অবস্থানটা কি? দেখেন, এখানে আমাদের যেই বিষয়টা, যে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের এরকম অনেক চুক্তির ব্যাপারে কিন্তু আসলে আমরা দেখেছি যে সেই সময় একটা নেতিবাচক অবস্থান বিএনপির পক্ষ থেকে আমরা দেখেছি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের অবস্থান হচ্ছে যে
এইখানে আসলে একটা বড় জায়গা আছে নেগোসিয়েশন করার, এবং এখানে বাংলাদেশের পক্ষে যে মানে এই জায়গায় একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখার কথা। কিন্তু এখানে আমরা কিন্তু দেখেছি যে সেখানে নানানভাবে নানান রংচং মাকে কিন্তু নানান ধরনের কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। পরবর্তীতে কিন্তু আমরা আবার দেখেছি যে এই ট্যারিফ নিয়ে আবার পজিটিভ একটা অবস্থানে কিন্তু বিএনপি গেছে। সুতরাং এই জায়গায় আমার মনে হয় যে বাংলাদেশের আমাদের পক্ষ থেকে আমাদের কথা হচ্ছে যে এই চুক্তিগুলোর ক্ষেত্রে আরো অবশ্যই একটু যেহেতু এখন নতুন সরকার এসেছে, তারাও আসলে বাংলাদেশের স্বার্থ দেখে আসলে বাংলাদেশের স্বার্থের জন্য যে জায়গাটাতে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার এবং জনগণের স্বার্থ যেখানে আসলে রক্ষা হয় সেগুলো বিবেচনা করেই ট্যারিফ চুক্তিটা আসলে করা দরকার। একদম শেষ প্রশ্নতে শুরু করবো। এনসিপির রাজনীতিতে বলা হয় যে ভারত বিরোধিতা একটা বড় টার্ম আসে মাঝে মাঝে, যে আসলে সাম্রাজ্যবাদী বা প্রভুত্বের কোনো জায়গা থাকবে না, এটা আপনারা বলে থাকেন। তো এই এখনো কি সে ভারত বিরোধিতা বা পার্শ্ববর্তী দেশের প্রভাবের যে বিরোধিতার রাজনীতি আপনাদের ছিল, সেটি কি এখনো আছে কিনা? দেখেন, আমি এই ক্ষেত্রে আমি একজনের একটু কোট করতে চাই। সেটা হচ্ছে আমাদের এখন বিএনপি সরকারের জনাব তারেক রহমান, তার মা, আমাদের দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একটা ভয়েস অফ আমেরিকায় একটা সাক্ষাৎকার দিচ্ছেন। উনি বলছেন সেখানে যে ওনাকে বলা হয়েছে, প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা, আপনার রাজনীতির কি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি ভারত বিরোধিতা? আপনি তো সবসময় ভারত বিরোধিতা করেন। উনি বলছেন যে আমার দেশের পক্ষে কথা বলতে গিয়ে যদি আসলে কোনো দেশের বিরুদ্ধে যায় আমার কথা, আমি তো আমার দেশের স্বার্থে কথা বলছি, সেই কথা যদি কোনো দেশের বিরুদ্ধে যায় তাহলে আমার কি দোষ? আমি তো আসলে কোনো দেশের বিরোধিতা করছি না। সুতরাং আমার কথাটাও আসলে এটা, আমি খুব এটা মনে রাখি, এবং আমাদের রাজনীতিটাও আসলে এটা, শুধুমাত্র ভারত না, যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। এবং আমাদের শুধুমাত্র এটা ভারত বিরোধিতা বা মার্কিন বিরোধিতা ব্যাপারটা এরকম না। বিরোধিতার মূল বিষয়টা কি? আমার দেশকে স্বয়ংসম্পন্ন করে তুলতে হবে। আমার যাতে এই শুধু আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আমি শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করি রাস্তায় দাঁড়িয়ে, সেটা তো আসলে হলো না। আমার কথা হচ্ছে যে যেই জায়গায় আমার আসলে আমদানি করতে হয় সেখানে আমি নিজে স্বয়ংসম্পূর্ণ হব। যেখানে আমার অন্য দেশের প্রতি আমার একটা নির্ভরতা, সেই নির্ভরতা কমিয়ে আমার দেশকে স্বয়ংসম্পূর্ণ করাই হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার দেশের পক্ষে সবচেয়ে শক্তিশালী অবস্থান। এবং আমার দেশের স্বার্থে সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করতে গিয়ে আমার যদি আসলে কোনো দেশের বিরোধিতা হয়ে যায়, সেখানে আসলে খুব বেশি কিছু করার আছে বলে আমার মনে হয় না। মনিরা শারমিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সময় হলো বিদায় নেওয়া। দর্শক, এই ছিল আজকের প্রাসঙ্গিক। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের এই অনুষ্ঠান। এছাড়া ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। পরবর্তী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। আজকের মতন শুভরাত্রি।